নবম শ্রেণীর কোর্সে দেখি 1.2 চ্যাপ্টারের আমরা আজকে প্রবলেমগুলো সলভ করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে নিচের বক্তব্যের কোনটি সত্য কোনটা মিথ্যা লিখি। প্রথমে রয়েছে একের দাগের একেরটা, দুটি মূলদ সংখ্যা সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। এটা একদমই সত্য কথা, দুটো মূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই মূলদ সংখ্যা হয় আমরা জানি। আচ্ছা, তাহলে এটা সত্য। নাম্বার 2, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। এটা কিন্তু মিথ্যা, দুটো অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবেই, এটা বলা যায় না। আচ্ছা, 3 নম্বর, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। হ্যাঁ, এটা সত্য, দুটো মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যাই হয়। আচ্ছা, নাম্বার 4, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে না, এটা ঠিক নয়। দুটো অমূলদ সংখ্যার গুণফল যে সর্বদা মূলদ সংখ্যাই হবে এমনটা নয়, এটা মিথ্যা। 5 নম্বর হচ্ছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। এটা সত্য কথা, কারণ মূলদ সংখ্যা তো বাস্তব সংখ্যার অধীনেই একটা সংখ্যা, সুতরাং মূলদ সংখ্যা হলেই সেটা বাস্তব সংখ্যা হবে। আর 6 বলছে প্রতিটি বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা। না, এটা সত্য কথা নয়, প্রতিটা বাস্তব সংখ্যা হলে সেটা অমূলদ সংখ্যা হবে এরকম নয়, কারণ বাস্তব সংখ্যার অধীনে একটা সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। সুতরাং বাস্তব সংখ্যা বলতেই যে সমস্ত অমূলদ সংখ্যা বোঝাবে তা নয়, সুতরাং এটা মিথ্যা। আচ্ছা, এবার 2 নম্বরে রয়েছে অমূলদ সংখ্যা বলতে কি বুঝি। আমরা তো এটা আগেই দেখেছি, আমরা যখন কোর্সে দেখি 1.1 আলোচনা করেছি বা এই চ্যাপ্টারে যখন কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছি তখন আমরা জানি। তবুও একবার বলছি, অমূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে q ≠ 0 হবে। আবার অন্য কথায় বলতে গেলে যে সংখ্যার দশমিকের বিস্তারগুলো অসীম হবে এবং অনাবৃত্ত হবে সেই সংখ্যাগুলো অমূলদ হবে। এর 4টি উদাহরণ চেয়েছে এখানে, দেখুন 4টি উদাহরণ। 4টি উদাহরণ হচ্ছে আমরা যেমন √3, √5, √7, √11, √29, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যার উদাহরণ। আচ্ছা, এরপরে নিচে কিছু সংখ্যা দিয়েছে, এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা আমাদের লিখতে হবে 3-এর দাগে। তো √9, এখানে সংখ্যাটা আছে √9। √9 মানে আমরা জানি এটাকে সংখ্যায় ভাঙলে, রুট ভাঙলে এটা পাবো 3, সুতরাং এটি একটি মূলদ সংখ্যা। √225, √225 অর্থাৎ 225-এর বর্গমূল আমরা জানি 15 হয়, তো 15 একটি মূলদ সংখ্যা, সুতরাং এটাও একটি মূলদ সংখ্যা। √7 এর রুটটাকে যদি আমরা দশমিকে বিস্তার করি দেখব সেটা অসীম এবং অনাবৃত্ত হবে, সুতরাং এটি একটি অমূলদ সংখ্যা। √50, এটাকে যদি আমরা রুটটা ভাঙি সেটা দেখব 5√2 হয়েছে, কিন্তু যেহেতু √2 একটি অমূলদ সংখ্যা সুতরাং √50ও একটি অমূলদ সংখ্যা হবে। আচ্ছা, এটা হচ্ছে √100, অর্থাৎ 100-র বর্গমূল আমরা জানি 10, সুতরাং √100 একটি মূলদ সংখ্যা। এরপর দেখছি 6-এর দাগেরটা, এখানে আছে √-81। আমরা জানি যে 81-র বর্গমূল করলে সেটা 9 হয়, সুতরাং এটা আমরা পাবো -9, সুতরাং এটা একটি মূলদ সংখ্যা। এরপরে আছে √42। 42কে আমরা যদি রুট ভাঙি তো সেখানে দেখতে পাবো √2 × 3 × 7, তো রুটের মধ্যে যেহেতু 7 একটি পূর্ণ অমূলদ সংখ্যা, 3 অমূলদ সংখ্যা, সুতরাং সব মিলিয়ে √42 একটি অমূলদ সংখ্যাই হবে। √29, এটাও একটা অমূলদ সংখ্যা, এর দশমিকের বিস্তার অসীম এবং অনাবৃত্ত হবে। আর পরে দেখছি আছে -√1000, √1000 পাবো -10√10, সুতরাং এটি একটি অমূলদ সংখ্যা। এই চ্যাপ্টারে 4 নম্বর কোয়েশ্চেনে যেগুলো আছে, এই যে সংখ্যা রেখায় স্থাপন করি, এখানে আছে √5। তো এইটা আমি বোর্ড ওয়ার্ক করে দেখাচ্ছি, এটা মুখে বললে হবে না, সলভ করা যাবে না। ভালোভাবে ওয়াচ করলে জিনিসটা খুব সহজেই সলভ করা যাবে। তো আমরা এখন সেইটা সলভ করতে যাচ্ছি, √5কে সংখ্যা রেখায় স্থাপন করা। এখন আমরা √5কে সংখ্যা রেখায় স্থাপন করব, সেটা কিভাবে। এবার √5কে সংখ্যা রেখায় স্থাপন করতে গেলে এখানে আমাদের আগে একটা নিয়ম জানতে হবে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আমরা সবাই জানি পিথাগোরাসের উপপাদ্য
একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এবার সমকোণী ত্রিভুজের বাহুগুলো যদি আমরা বিচার করি, আমরা তাহলে দেখি যদি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হয় এবং এই কোণটা যদি সমকোণ বা 90 ডিগ্রি হয়, ত্রিভুজটার নাম যদি এবিসি হয়, তাহলে আমরা জানি যে এই এবি স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার, এই লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, এখানে এসি হচ্ছে বিসি হচ্ছে ভূমি, সরি বিসি, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, এই দুটোকে যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে অতিভুজের স্কোয়ারের সঙ্গে সমান। অর্থাৎ এই বাহুটার বর্গ, লম্বর বর্গ আর ভূমির বর্গ, এই দুটোকে যোগ করলে যোগফলটা হবে অতিভুজের বর্গের সঙ্গে সমান। তাহলে উল্টো দিক থেকে আমরা যদি দেখি যে এই এসিটাকে যদি আমরা মান বার করি, তাহলে এটা হবে এসি সমান √ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে অতিভুজটাকে মান বার করতে গেলে সেটা হবে √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এবার আমরা দেখছি কিভাবে এগোনো যায়। এখন √5 এটাকে আমরা আগে দেখতে হবে কিভাবে আনতে পারি। √5 মানে আমরা লিখতে পারি 4 + 1। এবার 4 মানে হচ্ছে √ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 আর 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে এই দুটো মিলিয়ে 5 হয়। তো এইবার 2 যদি আমরা কোনো ত্রিভুজের ভূমিকে ধরে নিই, তাহলে এখানে ধরে নিলাম এই যে 1 ঘর 2 ঘর, এটা হচ্ছে ত্রিভুজের ভূমি, এখানে নাম দিলাম ও, এখানে নাম দিলাম এ। তাহলে ও এ হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি, আর এই যে 1 এটাকে মনে করলাম লম্ব, লম্বটাকে নিলাম আমরা 1, এটাকে নিলাম 1। আমি এটাকে একটুখানি একটা মুছে নিচ্ছি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজের সঙ্গে মিলে গেল। এইবার যদি এই যে 2 আর এটা যদি 1 একক হয়, এখানটা যদি আমরা বি নাম দিই, তাহলে এই ত্রিভুজের এই যে ওবি জুড়ে দিলে, ওবিটাকে জুড়ে দিলে এটা হবে একটা অতিভুজ। ওবিকে জুড়ে দিলে এটা কি পাবো? এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই যে আমরা সমকোণী ত্রিভুজটা পাচ্ছি ও এ বি, যেখানে এই এ কোণটা হচ্ছে সমকোণ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা হচ্ছে তাহলে কি হবে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কত √5। তার মানে এই যে বাহুটা পেলাম ও বি, এই ও বি বাহুটা এখানে হচ্ছে √5। এবার যদি এখান থেকে আমাদের √6 বার করতে দেয়, সেটাও পারা যাবে। এই যে √5টা বার করার পরে এবার আমাদের কি করতে হবে, পেন্সিল কম্পাস নিয়ে ওবির সমান মাপ নিতে হবে। পেন্সিল কম্পাসটা এখানে বসিয়ে ওবির সমান মাপ নিয়ে আমাদের এখান থেকে একটা বৃত্তচাপ আঁকতে হবে। এই বৃত্তচাপটা এই যে সংখ্যা রেখার উপর যে বিন্দুতে এসে মিলিত হবে, সেইটার মান হচ্ছে √5। অর্থাৎ এই যে ও পি পেলাম, ওপির মান হচ্ছে √5। এবার এখান থেকে পরের কোয়েশ্চেনটা আছে √6 আমরা কিভাবে বার করব। তাহলে √6 কে যদি একটু অ্যানালিসিস করি, আমরা দেখব √6 মানে √5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, কারণ √5 স্কোয়ার মানে 5 আর 1 স্কোয়ার মানে 1, অর্থাৎ √6 মানে হচ্ছে √5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এবার এইটাকে যদি আমরা আবার সংখ্যা রেখায় বসাই, তাহলে এখান থেকে আমরা তো √5 যদি, এবার এইটাকে আমরা ভূমি করব, এখান থেকে একটা যদি লম্ব তৈরি করি, লম্ব মানে এই কোণটা 90 ডিগ্রি করলাম, তাহলে এইটা ভূমি যদি 5 হয়, লম্বটাকে তাহলে 1 করলাম, তাহলে এই যে অতিভুজটা পাবো নিশ্চয়ই কত পাবো, অতিভুজটা পাবো হচ্ছে কত, এখানে যদি আমরা সি নাম দিই, তাহলে এই যে এইটা হয়ে গেল √6। এইভাবে যদি আবার আমাদের √7 বার করতে বলে, তাহলে √7 বার করতে গেলে এইখানে আবার একটা 1 নেব এর সঙ্গে লম্ব করে, কিন্তু আমাদের খেয়াল করতে হবে প্রত্যেকবারে যে 1 করে নেব, এই কোণটা যেন সমকোণ হয়। তাহলে এইভাবে √7 বার করতে পারবো, √7 এর পর √8 বার করতে পারবো। এইভাবেই এই রুট দেওয়া সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারবো। 5 দাগের কোশ্চেনটা আছে
√3 কে সংখ্যা রেখায় বসাতে হবে। এবার √3 কে যদি আমরা সংখ্যা রেখায় বসাতে চাই তাহলে কি করব, ঠিক একইভাবে √3 মানে √2 প্লাস 1 করে নিলাম। তাহলে এবার 2 মানে হচ্ছে √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, কারণ √2 স্কয়ার মানে 2 আর 1 স্কয়ার মানে হচ্ছে 1, তাহলে দুটো যোগ হয়ে 3 হলো, √3 পেলাম। এবার সেই পিথাগোরাসের উপপাদ্যে চলে যাব। আমরা সবসময় এইখানে যেটা বড় বাহু হবে তাকে ভূমি ধরবো, তাহলে √2 পেয়েছি, √2 কে আমরা ভূমি ধরলাম। √2 মানে √2টাকে আগে আমরা কিভাবে তৈরি করব। এবার √2 পেতে গেলে তাকে এবার আমরা কিভাবে পাবো, √2 মানে আমরা জানি তাহলে 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে 2, এইবার 1 মানে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে √2 পেতে গেলে আমরা কি করব, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে ভূমিও 1 অতি লম্ব 1, এইরকম একটা ত্রিভুজ তৈরি করব। তাহলে এই যে ভূমি 1 তার সঙ্গে লম্ব 1, তার মানে ধরো এইটাকে যদি আমরা a নাম দিই, এটাকে যদি b নাম দিই, তাহলে ভূমিও 1 হলো আর লম্ব 1 হলো, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে যে অতিভুজটা পাবো এটা নিশ্চয়ই কত হবে, 1 স্কয়ার, এটা 1 তো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সেটা √2 হবে, এই যে √2 পাবো এইভাবে। এইবার √2 থেকে আমরা √3 তে যাব, তাহলে এই যে √2 এটাকে যদি ভূমি করি, এরপরে আবার যদি আমি একটা ত্রিভুজ তৈরি করতে যাই, আমি এটাকে একটু মুছে দিচ্ছি। এরপরে যদি আমরা √2 পাওয়ার পরে এই যে এইখানে যদি √2টাকে ভূমি করে আবার একটা সমকোণী ত্রিভুজ তৈরি করি, তাহলে এখানে একটা লম্ব করলাম, সেই লম্ব করে লম্বর মানটা হবে 1, এটা হচ্ছে √2, এই যে 1 যতটা ঠিক ততটা মাপ নিয়ে করলাম, এখানে 90 ডিগ্রি কোণ করলাম। এইখানে কিন্তু কোণটা আমার হাতে আঁকা তো একটু এদিক হয়তো ডিগ্রিটা এক্সাক্ট নাও মিলতে পারে, কিন্তু এটা 90 ডিগ্রি কোণ হবে। এইবার তাহলে এটা √2 পেলাম, এটা 1 পেলাম, তাহলে √2 আর 1 যদি পাই তাহলে তাদের যে অতিভুজটা পাবো, তাহলে এটা যদি সি নাম দিই, তাহলে এই যে OBC সমকোণী ত্রিভুজটা পেলাম যার ভূমি √2 অতিভুজ লম্ব 1, তাহলে তার অতিভুজটা কত হবে, অতিভুজটা অবভিয়াসলি √3 হবে। এবার আমাকে যদি √3টা সংখ্যা রেখায় দেখাতে চাই, আমি তো √3টা এখন কিন্তু সংখ্যা রেখায় বসাইনি, তাহলে কি করতে হবে, একটা পেন্সিল কম্পাস নিয়ে ও বিন্দুতে কম্পাসটা বসিয়ে এই যে OC এর সমান মাপ করে, OC সমান মাপ নিয়ে একটা আমাকে বৃত্তচাপ এই সংখ্যা রেখা পর্যন্ত নামিয়ে দিতে হবে, দিয়ে সেখানটা আমাকে P নাম দিতে হবে। তাহলে এই যে OP পেলাম, OP সমান এর মানটা হচ্ছে √3, এবং √3টা আমার সংখ্যা রেখায় কোথায়, P বিন্দুতে √3 সংখ্যাটা দেখানো হলো, এটা নিচে লিখে দিতে হবে, নিচে লিখে দিতে হবে P বিন্দুতে √3 সংখ্যাটি স্থাপন করা হলো, √3 সংখ্যাটি স্থাপন করা হলো। এই ছিল আজকে মোটামুটি আমাদের নবম শ্রেণীর গণিতের কোর্সে দেখি 1.2 এর সম্পূর্ণ সমাধান। হ্যাঁ, এরপরে কিছু আছে মাইনাস দেয়া সংখ্যা এবং রুট দেওয়া সংখ্যা, যেগুলোকে সংখ্যা রেখা স্থাপন করতে হবে, সেগুলো একই নিয়মে হবে। এইভাবেই ধরো -√3 যদি দেয়া থাকে, আমরা শুধু এখানটা মাইনাসটা যদি দেয়া থাকে, অর্থাৎ একই কাজগুলো হবে, সেগুলো জিরোর বাঁ দিকে হবে। ঠিক আছে, যেহেতু মাইনাস দেখানোর জন্য আমরা সেগুলো জিরোর বাঁ দিকে করব, আর নিয়মটা একই হবে, সেইভাবেই হবে। তবু যদি এই বিষয়ে কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি সেই মাইনাস দেওয়া সংখ্যাগুলো পরে সলভ করে অবশ্যই দেব। আর আমাদের ক্লাস 9-এর প্রত্যেকটা চ্যাপ্টারের এইভাবে ধারাবাহিক সলিউশন আমাদের এই চ্যানেলে চলতে থাকবে। একদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লাস 9-এর গণিতের যে চ্যাপ্টার্সগুলো আছে সেগুলো যেমন সলভ হবে, অন্যদিকে CBSE বা ICSE বা NCERT বোর্ডের ক্লাস 9-এর ম্যাথস চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারও সলিউশন থাকবে থরলি। সকলকে দেখার জন্য অনুরোধ রইল, এবং যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা বা তোমরা। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, কারণ একটা ভালো লাগা, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আমাদের অবশ্যই নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে। আর এটা যদি বিন্দুমাত্র কারো ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে জানবো আমাদের এই প্রচেষ্টা সফল হয়েছে। সকলে ভালো থাকবেন, অন্যদেরও ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।